ছেলেটার নাম আরিয়ান। আমার থেকে 6 বছরের ছোট, কিন্তু কেমন যেন মনে হয় ওর চোখে একটা অন্যরকম ভাব। আমি প্রথমে পাত্তা দিইনি, ভাবতাম ছেলেটা ছোট, কিন্তু ধীরে ধীরে সেই হাসির শব্দ, সেই হাঁটার ছন্দ, সেই চাহনির স্থিরতা আমার ভেতর অজানা অস্থিরতা জাগাতে লাগল। বিকেলে সোনালি হদ্দুর যখন হেলে পড়ে আমাদের আমগাছের লম্বা ছায়ায়, আমি তখন কাপড় শুকোতে দিই। মাটির সোদা গন্ধ মিশে থাকে বাতাসে। আরিয়ান প্রায়ই ওর বাড়ির দরজার চৌকাঠে বসে থাকে, কিংবা মাঠের দিকে যাওয়ার পথে আমার উঠানের পাশ দিয়ে হেঁটে যায়। অনেক সময় আমি অনুভব করি আমার গায়ের দিকে ওর দৃষ্টি আসে, আবার খুব তাড়াতাড়ি সরিয়েও নেয়, এমনভাবে যেন কিছু লুকোচ্ছে, অথচ লুকোচ্ছেও না। ও সেই দৃষ্টি যেন এক ধরনের অস্বস্তিকর স্পর্শ, যা আমার ত্বককে সচেতন করে তোলে। গ্রামের লোকজনের চোখে এসব ধরা পড়ে না, কিন্তু মেয়েদের চোখে পড়ে, আমি জানি, আরিয়ানও জানে। সে যখন মাঠ থেকে ক্রিকেট বল আনতে আসে, আমার উঠানে পাশেই থামে। তার গলায় তখন একটু লাজুক তীব্রতা মিশে থাকে। বলে, প্রীতি আপা, পানি দিবেন? আমি উত্তর দিই, নিজেই নাও, কলসি তো সামনেই। কিন্তু সেই সহজ কথার পিছনে আমার বুকের ভেতর এক অদৃশ্য কাঁপন ওঠে। কেন হয় আমি নিজেই বুঝতে পারি না। একদিন মা বললেন, আরিয়ান বড় ভালো ছেলে হয়ে উঠেছে, ওর মা বলছে ও এখন কাজে নামবে, দায়িত্ব নেবে। আমি হেসে বলেছিলাম, ও তো এখনো ছোট মা। কিন্তু আমার অন্তরের গভীরে একটা কণ্ঠস্বর যেন চিৎকার করে উঠছিল, না, ও ছোট নয়। ওর চোখে যে দৃষ্টি, তা আর শিশুর নয়। ওর দৃষ্টিতে এখন ধীর গলিতে বয়ে চলা নদীর মতো গভীরতা, যা অনেক কিছু চেপে রেখেছে। এক বিকেলের কথা, আমি আমাদের বারান্দায় বসে চুলে তেল দিচ্ছিলাম। কাঠের চিরুনি চুলের ভেতর দিয়ে যাচ্ছে, আর আমি দূরের কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ এক অদ্ভুত অনুভূতি হলো, কেউ যেন আমাকে দেখছে। পেছনে বাঁশঝাড়ের আড়ালে ফাঁক গলে তাকিয়ে দাঁড়িয়ে আছে আরিয়ান। ওর চোখে ছিল বিস্ময়, এক ধরনের নিবিষ্টতা, যেন সে কোনো অদ্ভুত সুন্দর কিছু আবিষ্কার করে ফেলেছে। আমি চমকে উঠেছিলাম, কিন্তু কিছু বলিনি। আমার মুখ দিয়ে আওয়াজ বের হয়নি, বরং মনে হলো ওর চোখের কালো পুত্তলিতে আমি নিজেকেই দেখতে পাচ্ছি, যেন আমি ওর প্রতিফলন, ওর চিন্তার ছায়া। সেই দিন থেকে সন্ধ্যার পর আমি উঠোনে কম বের হই। আকাশে তারা ফুটতে শুরু করলেই আমি দরজার শিকলটা টেনে দিই। তবুও ওর হাসি, ওর হাঁটা চলার শব্দ, মাঝরাতে ওর বাড়ি থেকে ভেসে আসা বাঁশির সুর, সব কিছু মিলে আমার বুকের মধ্যে একটা অদৃশ্য নদী বইয়ে দেয়, যার স্রোত থামে না। রাতে ঘুমোতে গেলে চোখ বন্ধ করলেই ওর কণ্ঠস্বর মনে পড়ে, প্রীতি আপা। ওর সেই আপা ডাকটার মধ্যে এখন এক অদ্ভুত মাধুর্য লুকিয়ে আছে। আগে যা ছিল সম্পূর্ণ সাদামাটা, আজ মনে হয় ওর ঠোঁট থেকে বের হলে আপা শব্দটা আর আপা নয়, অন্য কোনো অর্থ পায়, এক ধরনের ডাক, যা শুধু আমার জন্যই। আমি বুঝি না কেন এমন হয়। হয়তো আমি নিজেই নিজের ওপর বিরক্ত, নিজের এই দুর্বলতার জন্য লজ্জিত। কিন্তু এই টান, এই অদৃশ্য রশিটানা অস্বীকার করতে পারি না। ওর চোখে আমি এমন কিছু দেখি, যা এই গ্রামের কোনো যুবকও কখনো দেখেনি। একটা সারল্যের আড়ালে গভীর এক তৃষ্ণা। অথচ আমি তো বিয়ে করিনি। গ্রামে আমার বিয়ের প্রস্তাব এসেছিল, ভালো ঘর থেকেই। আমি ফিরিয়ে দিয়েছি। সবাই ভাবে আমি একগুঁয়ে, শিক্ষিতা মেয়ে বলে গর্ব করি। কিন্তু আসলে আমি অপেক্ষা করছি কিসের জন্য নিজেই জানি না। হয়তো সেই হাসির, সেই চোখের, সেই নির্মল স্পর্শের অপেক্ষায়, যা শুধু আরিয়ানের কাছ থেকেই আসে। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কালো মেঘে ছেয়ে গিয়েছিল আকাশ। আমি ছাদে কাপড় আছে ভেবে ব্যাকুল হয়ে পড়েছি। তখনই দেখি আরিয়ান দৌড়ে আসছে, ভিজতে ভিজতে। তার শরীরে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। সে বলল, প্রীতি আপা, ছাদে কাপড় আছে, নামাবো? আমি বললাম, না থাক, ভিজে যাক। কিন্তু সে দাঁড়িয়ে রইল, আমার দিকে তাকিয়ে। তার চোখের কোণে পানি জমেছে, বৃষ্টির নাকি অশ্রু বুঝতে পারলাম না। সে বলল, আপা, ভিজে গেলে ঠান্ডা লাগবে, আপনার কাপড়? আমি চুপ করে রইলাম। বৃষ্টির ফোঁটা আমার গায়েও পড়ছিল, গরম গায়ের ওপর শীতল স্পর্শের মতো। আমি জানতাম সে আমার থেকে ছোট, কিন্তু তার ভিজে চুলের নিচে, তার চোখে এমন কিছু ছিল যা বয়সকে অতিক্রম করে গিয়েছিল। যেন সেই দৃষ্টি আমার সমস্ত বাধা, সমস্ত প্রতিরোধ এক মুহূর্তে ভেঙে দিচ্ছিল। তারপর ওর মা এসে ডাকল, আরিয়ান, এত বৃষ্টিতে দাঁড়িয়ে আছিস কেন? চল ঘরে। সে মায়ের দিকে তাকালো, আবার আমার দিকে তাকালো, তারপর চলে গেল। আমি ভিতরে চলে গেলাম, দরজা বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কিন্তু মনে হলো কিছু একটা রয়ে গেল। আমার দরজার বাইরে বৃষ্টি ভেজা মাটির গন্ধের মধ্যে আমার চোখের কোণে আটকে থাকা সেই ছবি রয়ে গেল। পরদিন সকালেও সেই দৃষ্টি রয়ে গেল বাতাসে।
আমি সকালবেলা ঘর পরিষ্কার করছিলাম, ঝাড়ু দিচ্ছিলাম মেঝেতেই জমে থাকা ধুলোবালি। আরিয়ান বারান্দার পাশ দিয়ে যাচ্ছিল স্কুলের ব্যাগ কাঁধে। হঠাৎ থেমে গেল, বলল, প্রীতি আপা, কাল বৃষ্টিতে আপনি ভিজেছিলেন? আমি ঝাড়ু রাখলাম, বললাম, হ্যাঁ, একটু ভিজেছিলাম। সে হাসল, তার সেই হাসিতে যেন বিকেলের আলো ভরে গেল উঠোন। বলল, আপা, ভিজে সুন্দর লাগছিলেন। আমি থেমে গেলাম, ঝাড়ুটা হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। ওর চোখে ছিল অপার স্বচ্ছতা, এক ধরনের সৎ সাহস, যা দেখে আমার ভিতরটা কেঁপে উঠল, যেন কেউ হৃদয়ের মধ্যে থাকা একটা ঝিল্লিতে আঘাত করল। আমি মুখ ফিরিয়ে নিলাম, আবার ঝাড়ু হাতে নিয়ে কাজ করতে লাগলাম। কিন্তু মনে মনে ভাবলাম, এই ছেলেটা জানে না সে কি করে ফেলছে আমার মনে। সে কি বুঝছে নিজের কথার ওজন? বিকেল নামলে আমি নদীতে কাপড় ধুতে গিয়েছিলাম। নদীর পাড় তখন নিস্তব্ধ, কাকের ডাক ভেসে আসছে দূরে। দেখি আরিয়ান আগে থেকেই সেখানে বসে আছে, জলে পাথর ছুটছে, ঢেউ তৈরি করছে। আমি কিছু বলিনি, নিঃশব্দে আমার জায়গায় বসে কাপড় ভিজাতে শুরু করলাম। কিন্তু আমার অন্তরাত্মা জানত সে অপেক্ষা করছিল আমার আসার জন্য। আমি কাপড় ধুচ্ছিলাম, সাবানের ফেনা ভেসে যাচ্ছিল স্রোতে। সে বলল, প্রীতি আপা, নদীর পানি আজ ঠান্ডা না? আমি মুখ না তুলেই বললাম, তুমি এসে দাঁড়ালে হয়তো গরম হয়ে যাবে। কথাটা বলেই আমার গাল জ্বলে উঠল। সে হেসে উঠল, আর তার সেই হাসি যেন নদীর পানিতে আছড়ে পড়া সূর্যের আলোর মতো আমার কানে বাজল। সারা দিন ধরে সেই সুর ভেসে বেড়ালো মাথায়। রাতে আমি শুয়ে ভাবলাম, এই হাসিটা এখন আমার জীবনের এক অপরিহার্য অংশ হয়ে গেছে। গভীর রাতের নিঃশব্দতায় আমি এটা স্বীকার করলাম। আমি চাই না কেউ এটাকে ভুল বুঝুক, বিকৃত করুক, কিন্তু আমি জানি গ্রামের মানুষ সহজে বোঝে না। তারা শুধু বলে বয়সের ব্যবধান, সম্পর্কের সীমানা, মেয়েদের দূরে থাকলে ভালো। আমি জানি না এই দূরত্ব কতদিন রাখব, কারণ আমার মন, আমার আত্মা আর দূরে থাকতে চায় না। তারপর থেকে আমি বুঝে গেছি আমি ওর হাসি থেকে, ওর উপস্থিতি থেকে পালাতে পারবো না। আরিয়ান যেন আমার চারপাশের বাতাস হয়ে গেছে। আমি যত দূরে যেতে চাই ততই সে কাছের হয়ে আসে, আমার শ্বাস প্রশ্বাসের মধ্যে মিশে যায়। আরিয়ান এখন প্রায়ই আসে, কখনো কোনো অজুহাতে, কখনো বিনা কারণেই। কখনো বলে, প্রীতি আপা, মশলার হাঁড়িটা দিতে পারেন, মা বলল ধার নিতে। কখনো শুধু হাঁটতে হাঁটতে আমার দরজার পাশের আম গাছটাকে ঘিরে ঘিরে দেখে, আর তার দৃষ্টি যেন আমার বারান্দায় এসে ঠেকে। আমার মনে হয় তার আসার এই অজুহাতগুলোই মানে আমার দিনের অপেক্ষার শুরু। সকালটা যেন তার পদধ্বনির জন্য কান পেতে থাকে। একটা বিকেল ছিল যখন আমি উঠোনে ধান শুকোচ্ছিলাম। ধানের সোনালি দানাগুলো চালুনিতে নিয়ে হেলে দুলিয়ে ঢেউ তুলছিলাম। হাওয়ায় হালকা ধানের গুঁড়ো উঠছিল। আরিয়ান পাশে এসে দাঁড়ালো। অনেকক্ষণ কিছু বলল না, শুধু আমার কাজ দেখতে লাগলো। তারপর বলল, প্রীতি আপা, আপনি এখানে একা থাকেন, ভয় লাগে না রাতে? আমি কাজ করতে করতে হেসে বললাম, ভয় আবার কিসের, এই তো আমাদের গ্রাম, সবাই চেনা পরিচিত। সে নিঃশব্দে আমার পাশে বসে পড়ল, ধানের উপর আঙুল বুলোতে লাগলো। বলল, ভয় হয়, ভয় হয় যদি কেউ আপনার চোখে তাকিয়ে হারিয়ে যায়, হারিয়ে গিয়ে আর ফেরার পথ খুঁজে না পায়। আমি থামলাম, চালুনি হাতে রেখে তার দিকে তাকালাম। বিকেলের রোদ তার কাঁধে পড়ে একটা আলোর রেখা তৈরি করেছে। বললাম, তাহলে সেই লোকটাই দোষী যে হারিয়ে যেতে চায়। সে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তেমনই এক দোষী, প্রীতি আপা। আমি সম্পূর্ণ থেমে গেলাম, আমার নিঃশ্বাস যেন আটকে এলো গলায়। তার চোখে এক অদ্ভুত দীপ্তি ছিল, সেই দীপ্তিতে একরাশ কৌতূহল আর এক অদম্য সাহস জ্বলজ্বল করছিল। বয়সের চেয়েও বড় কিছু নিয়ে ফুটে উঠেছে তার মুখ। আমি বললাম, আরিয়ান, তুমি যা বলছো এগুলো বলা না বলার কথা না। সে মাথা নিচু করে ধানের একটা দানা উপর নিচ করে বলল, তবু বললাম, কারণ চুপ করে থাকলে বুকের ভেতরটা ব্যথা করে, কথাগুলো যেন শব্দ হয়ে ফেটে পড়তে চায়। আমি কিছু বলিনি, বলার কিছু ছিল না, শুধু অনুভব করলাম চারপাশের বাতাসটা যেন একসাথে ভারী হয়ে উঠছে। বিকেলের আলো যেন ঘন হয়ে এসে আমাদের ঘিরে ধরেছে। একটা অদ্ভুত, স্পর্শহীন কিন্তু গা ছমছমে নরমতা যেন জড়িয়ে ধরছে আমাকে। আমি চুপ করে উঠে দাঁড়ালাম, চালুনি রেখে ঘরের ভিতরে ঢুকে গেলাম। দরজা বন্ধ করিনি, কিন্তু বারান্দায় বসে পড়লাম। আমার পিঠে তখনও তার দৃষ্টির চাপ লাগছে বলে মনে হচ্ছিল, যেন দুটা আলোর রশ্মি আমার শরীরে গিয়ে ঠেকছে। রাতটা এলো খাওয়া শেষে। আমি জানালার পাশে বসেছিলাম,
কাঠের সেলাইয়ের ফ্রেম হাতে নিয়ে কাপড়ে ফুল তোলার চেষ্টা করছিলাম, কিন্তু মন বসছিল না। বাইরে চাঁদের আলো পড়ছে উঠোনের মসৃণ মাটিতে, একটা রূপালী চাদর বিছানোর মতো। ঠিক তখন দেখি আরিয়ান উঠোন পার হয়ে যাচ্ছে। তার পায়ের ফেলাও যেন সাবধান, শব্দহীন। সে আমার জানালার দিকে একবার তাকালো। আলো থেকে অন্ধকারে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু গড়নটায় এমন এক বিষণ্ণতা, এমন এক ভাব ছিল যেন সে অনেক কিছু বলে ফেলতে চায়, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না। আমার হাতটা স্বতঃস্ফূর্তভাবে উঠে এলো, জানালার কাঁচের উপর রাখল। সে কি দেখতে পেয়েছে? সে থমকে দাঁড়ালো এক মুহূর্ত, তারপর আস্তে আস্তে আবার হাঁটা শুরু করল, অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে তার মা আমাদের উঠানে এলেন। তিনি বললেন, প্রীতিমা, শোনো তো, আমাদের আরিয়ান নাকি এখন শহরে কাজ খুঁজতে যাবে, 1 সপ্তাহের মধ্যেই রওনা দেবে। একটা গ্যারেজে কাজ শিখবে, টাকা পয়সা কামাবে। তার মায়ের গলায় গর্ব ছিল। আমি হাতের বাসনটা রেখে দিলাম। বুকের ভেতর কেমন এক হাহাকার উঠল, যেন কেউ আমার ভেতরকার কোনো মূল্যবান জিনিস হঠাৎ টেনে বের করে নিল। আমি মুখে হালকা একটা হাসি জড়িয়ে বললাম, ভালো তো, খুব ভালো কথা। শহরে গেলে অভিজ্ঞতা বাড়বে, নতুন কিছু শিখবে, ওর জন্য শুভকামনা। কিন্তু আমার ভিতরের কোথায় যেন একটা বিশাল শূন্যতার সৃষ্টি হলো। মনে হচ্ছিল আমি দাঁড়িয়ে আছি একটা ফাঁকা মাঠের মাঝখানে, আর চারদিক থেকে হাওয়া বয়ে যাচ্ছে, আমাকে নড়বড়ে করে দিচ্ছে। বিকেলটা কাটল কিভাবে বুঝতেই পারলাম না। সন্ধ্যা ঘনিয়ে আসতেই আরিয়ান এলো, আমার দরজার বাইরে দাঁড়িয়ে বলল, প্রীতি আপা। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। বললাম, কি রে? আমি যাচ্ছি, আগামীকাল সকালের বাসে। আমার গলা শুকিয়ে গেল। বললাম, তো ভালো থেকো, সাবধানে থেকো শহরে। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর বলল, আপা, আমি গেলে আপনি একা হয়ে যাবেন। আমার চোখের কোণটা গরম হয়ে উঠল। আমি বললাম, আমি তো সবসময়ই একাই ছিলাম আরিয়ান, একা থাকাটা আমার অভ্যাস। সে আরও 1 পা এগিয়ে এলো, আমাদের মাঝের দূরত্ব কমে এলো। বলল, তবুও আপনি আমাকে মনে রাখবেন তো? রাতের নরম অন্ধকারে তার চোখ দুটো যেন আরও বড় দেখাচ্ছিল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, মনে রাখারও একটা দাম আছে আরিয়ান। কেউ কেউ চলে যায় দূরে, কিন্তু রয়ে যায় ভিতরে। আবার কেউ কেউ কাছে থেকেও দূরে চলে যায়। কথা শেষ করতে পারলাম না। তার চোখে যেন জল চিকচিক করছে, চাঁদের আলোয় তা স্পষ্ট দেখা গেল। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না। মুখ ফিরিয়ে নিলাম, দরজার কাঠের খুঁটিটার দিকে তাকিয়ে রইলাম। সে কিছু না বলে আস্তে আস্তে ফিরে গেল। তার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের নিস্তব্ধতায়। আমি সারা বিকেল আর রাতের প্রথমাংশ চুপ করে কাটালাম। সন্ধ্যার বাতাসে পানের বীরের ঝাঁজ আর গাঁদা ফুলের গন্ধ ভেসে আসছিল। সেই গন্ধের সাথে মিশে যেন ভেসে উঠছিল তার হাসি, তার কথার সুর। সেদিন রাতে ঘুম এলো না। বিছানায় গাড় এলিয়ে দিয়ে ছাদের টিনের ফাঁক দিয়ে দেখা আকাশের তারা গুনছিলাম। মনে হচ্ছিল দরজার বাইরে কেউ হাঁটছে। পাতার মর্মর শব্দটা কি তার পায়ের শব্দ? আমি উঠে পড়লাম। নিঃশব্দে দরজার খিল টেনে খুলে বাইরে উকি দিলাম। কেউ নেই, উঠোন ফাঁকা, শুধু হালকা বাতাস বইছে, আম গাছের ডালপালা দুলছে। কিন্তু এক অদ্ভুত অনুভূতি হয়েছিল, কেউ আছে, কেউ না থেকেও আছে, কেউ অদৃশ্য হয়ে তাকিয়ে আছে এই বাড়ির দিকে, আমার দিকে। আর সেই অদৃশ্য দৃষ্টির ভেতর আমি নিজেকে খুঁজে পেলাম। আমি যে এত একা, এত ফাঁকা, তা আজ প্রথম অনুভব করলাম। সেই রাতেই আমি বুঝে গেলাম আরিয়ান আমার ভেতরে গেঁথে গেছে, একটা গাছের শিকড়ের মতো, যা অদৃশ্যভাবে মাটির গভীরে ছড়িয়ে পড়ে। ওর অনুপস্থিতি এখন ওর উপস্থিতির চেয়েও তীব্র, আরও কষ্টদায়ক। পরদিন সকালে আমি নদীর ধারে গেলাম। যে জায়গাটায় সে প্রায়ই বসে পাথর ছুঁড়ত, সেই জায়গাটায় গিয়ে বসলাম। পাথরের গায়ে কিছু আঁচড় কাটা। কাছে গিয়ে দেখি স্পষ্ট করে লেখা আরিয়ান, তার নিচে আরও ছোট করে লেখা প্রীতি। আমি জানি না কে লিখেছে, সে নিজেই নাকি অন্য কোনো শৈত্যপ্রাপ্ত ছেলে। আমি আমার আঙুল দিয়ে বুলিয়ে দিলাম সেই অক্ষরগুলো।
পাথরের খড়খড়ে ঠান্ডা ভাব, কিন্তু মনে হলো যেন তার স্পর্শ আমি পাচ্ছি। তার নামের প্রতিটি বাঁক আমার আঙুলে যেন জ্বলজ্বল করছে। আমি নিজেই নিজের ব্যবহারে হাসলাম, কিন্তু হাসি আসার সাথে সাথেই চোখ ভিজে উঠল। চোখের জল আমি রুখে দিলাম না, নদীর দিকে তাকিয়ে রইলাম। সময় গড়িয়ে গেল। সে চলে গেল শহরে। মাঝে মাঝে তার মায়ের কাছে শুনি, আমার ছেলে ভালো আছে, গাড়ির কাজ শিখছে, মাস্টার তার ওপর খুশি। আমি হাসি মুখে বলি, ভালোই তো, খুব ভালো। কিন্তু রাতে শুয়ে তার কথা মনে পড়ে, তার হাসি, তার সরল প্রশ্ন, আপনি ভিজে সুন্দর লাগছিলেন। তার সেই চোখ যা যেন আমার দিকে তাকালে পৃথিবীর সব আলো সেখানেই কেন্দ্রীভূত হয়ে যায়। আমি কখনো বুঝিনি ভালোবাসা এমনও হতে পারে। কাউকে ছুঁয়ে দেখা যায় না, কোলাহল হয় না, ঘর বাঁধা হয় না, অথচ মন ভরে যায় একটা নামে, একটা ছবিতে। আবার সেই ভলাট ভাবের মধ্যেই এক গভীর ফাঁকা অনুভূতি জেগে থাকে, কাউকে পাওয়া এবং না পাওয়ার মাঝামাঝি একটা অবস্থান। একদিন দুপুরবেলা, প্রচণ্ড রোদ, আমি পিয়াল গাছের ঘন ছায়ায় বসেছিলাম খোপা খোপা বাতাস করতে করতে। তখন হঠাৎ শুনলাম এক অতি পরিচিত কণ্ঠ, যা শুনেই আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। প্রীতি আপা? মাথা তুলে তাকালাম, দেখি আরিয়ান দাঁড়িয়ে আছে গাছের গুড়ি ঘেঁষে। তার কাপড়ের শহুরে ভাব, চুল একটু ছোট করা, কিন্তু চোখে সেই একই দৃষ্টি যা গ্রামের নদী মাটি ছাড়া বোধহয় হয় না। আমি অবাক হয়ে বললাম, তুমি তো শহরে। সে হাসল, বলল, এসেছি, একটু দেখতে এসেছি, কেউ মনে আছে কি না খোঁজ নিতে। আমি বললাম, এমন কেউ কি ভুলে থাকা যায় আরিয়ান, যাকে প্রতিদিনের চেনা জায়গাগুলো মনে করিয়ে দেয়? সে একটু কাছে এলো, বলল, আপনি একটুও বদলাননি, ঠিক যেমন ছিলেন। আমি বললাম, তুমি বদলে গেছো, একটু শক্ত হয়েছ, শহুরে চেহারা এসেছে। সে নদীর দিকে তাকিয়ে বলল, হয়তো, কিন্তু আপনার চোখে আমি এখনও সেই ছোট আরিয়ান যে পাথর ছুঁড়তে জানে, তাই না? আমি কিছু বলতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম তার দিকে। সেদিন বিকেলের বাতাস যেন সম্পূর্ণ থেমে গিয়েছিল, পিয়াল গাছের পাতাও নড়ছিল না। মনে হলো আমরা দুইজন যেন একই নদীর দুপাড়ে দাঁড়িয়ে আছি। মাঝখানে পানির ধারা বয়ে চলেছে, কিন্তু সেই জলই আমাদেরকে আলাদা রাখছে, আবার এক সূত্রে বেঁধেও রাখছে। সেই বিকেলটা আজও আমার মনে গেঁথে গেছে, যেন একটা জীবন্ত ছবি। সে বলেছিল, প্রীতি আপা, আপনি জানেন, আমি শহরে থেকেও রোজ সন্ধ্যায় এই বাড়িটা, এই উঠোনটা, এই আম গাছটা ভাবি। আমি বললাম, ভাবা আর থাকা এক না আরিয়ান, ভাবলেই সব হয়ে যায় না। সে তখন খুব গম্ভীর হয়ে বলল, তবু ভাবার মধ্যেই যে একটা বাঁচা আছে আপা, যে মানুষটাকে ভাবা যায় তার জন্যেই তো বেঁচে থাকা। আমি চুপ করে গেলাম, আমার গলায় কথা আটকে গিয়েছিল। সে চলে গেল, কিন্তু এবার বিদায় বলে যায়নি। শুধু চলে যাওয়ার আগে আমার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন তার চোখে কিছু রেখে গেল, কিছু অদৃশ্য, অস্পষ্ট, অথচ গভীর এক জিনিস যা আমি আজও নাম দিতে পারিনি। ভালোবাসা বললে কম হবে, মায়া বললে ভুল হবে। একটা টান যা আকাশের নীলকে মাটি পর্যন্ত টেনে আনে। আরিয়ান চলে যাওয়ার পর আমি যেন নিঃশব্দ এক জীবনে ফিরে গিয়েছিলাম। ঘরের দেয়াল, উঠোন, কলসির ঠান্ডা পানি, রান্নাঘরের চুলার ফাঁক, সব কিছুতেই যেন তার ছায়া লেগেছিল। বারান্দায় বসে সেলাই করলে মনে হতো সে ওই তো পাশে দাঁড়িয়ে আছে। নদীতে কাপড় ধুতে গেলে মনে পড়ত তার সেই প্রশ্ন, নদীর পানি আজ ঠান্ডা না? সব কিছুই তার স্মৃতি হয়ে আমার দিনগুলোকে ভরিয়ে রেখেছিল, এক নিঃশব্দ সঙ্গীতের মতো। কিন্তু যখন সে আবার ফিরে এলো, আমার সেই নিঃশব্দ জীবনটায় যেন সুর এসে পড়ল। পুরনো দিনগুলো আবার জেগে উঠল, তবে এবার কিছু আলাদা। তার চোখে এখন শহরের ঝলক আছে, একটু দ্রুত গতি, একটু কৌতূহল, কিন্তু যখন আমার দিকে তাকায় সেই একই কোমলতা ফিরে আসে, সেই একই টান, যেন তার চোখের গভীরে গ্রামের নদীর জল এখনও স্থির আছে। এক বিকেলে সে এলো, দরজার কড়া না নেড়েই বারান্দায় এসে দাঁড়ালো, বলল, প্রীতি আপা, নদীর পাড়ে যাবেন? আজ সূর্য অস্ত যাওয়া দেখতে খুব সুন্দর লাগবে। আমি কিছুক্ষণ ভেবে নিলাম, লড়াই করলাম নিজের সঙ্গে। যাব না বলার ইচ্ছেটাই যেন দুর্বল হয়ে পড়ছিল।
শেষমেশ বললাম, চলো। নদীর ধারে পৌঁছতেই সূর্য নামতে শুরু করেছিল। আকাশ ছিল লাল, কমলা, গোলাপি রঙে রাঙা। আলোটা নদীর জলের ওপর পড়ে যেন আগুনের নরম লেলিহান শিখা ছড়িয়ে দিচ্ছিল। বাতাসে ধানের গন্ধ, দূরের কৃষিক্ষেত থেকে আসা মাটির স্যাঁতসেঁতে ভাব। আমি বললাম, শহরে ভালো লাগে তোমার আরিয়ান? সে একটি পাথর নেড়ে বলল, না, শহর আমার নয় প্রীতি আপা। সেখানে শব্দ বেশি, আলো বেশি, কিন্তু শান্তি নেই। আমার শহর এখানে। সে সরাসরি আমার দিকে তাকালো। আপনি যেখানে আছেন। আমি হেসে ফেললাম, লজ্জা আর একটা অনির্বচনীয় আনন্দে। বললাম, তুমি এখনও সেই ছোট ছেলে যে রোম্যান্টিক কথা বলে। সে জবাব দিল, ছোট থাকলেই যদি আপনি আমার চোখে এমন হন, এমন সুন্দর লাগেন, তাহলে আমি আজীবন ছোটই থাকতে রাজি। আমি চুপ করে গেলাম। সংলাপের পালা শেষ। নদীর জলে আমাদের দুজনের ছায়া পড়েছিল। সূর্যের নিচু কোণে ছায়াগুলো দীর্ঘ হয়ে প্রায় মিশে যাওয়ার মতো অবস্থা। আমি সেই ছায়া দেখে ভয় পেলাম। মনে হলো দুইটা ছায়া আলাদা নয়, এক হয়ে যাচ্ছে। এক অদৃশ্য স্রোত আদের টেনে নিয়ে যাচ্ছে। আমি বললাম, আরিয়ান, গ্রামে এসব কথা বলা ঠিক না, লোকে কি বলবে? সে আমার কাছাকাছি এসে দাঁড়ালো, নির্বিকার চোখে বলল, প্রীতি আপা, সব ঠিক ভুল কি শুধু জায়গা দেখেই নির্ভর করে? যদি কারো মনে কষ্ট না হয়, কারো ক্ষতি না হয়, তাহলে শুধু লোক কি বলবে সেটা ভেবে সত্যি কথা লুকিয়ে রাখব? আমি কিছু বলিনি। বলার মতো কোনো যুক্তি আমার কাছে ছিল না। শুধু অনুভব করছিলাম আমাদের চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠছে, সন্ধ্যার শিশিরের মতো জমে আসছে আমার চোখের পাতায়। সেই বিকেলে নদীর জলে সূর্যের শেষ আলো যখন মিশে যাচ্ছিল, তখন আমি বুঝলাম আমি নিজের কাছেই পরাজিত। আমার ভিতরের সব দেয়াল, সব প্রতিরোধ ধীরে ধীরে গলে যাচ্ছে, বৃষ্টি ভেজা মাটির মতো নরম হয়ে যাচ্ছে। সেদিন রাতে চাঁদের আলোয় উঠোন রূপলি হয়ে উঠেছিল। আমি একা বসেছিলাম, পা দোলাচ্ছিলাম। হঠাৎ দরজায় একটা হালকা টোকা। খুলে দেখি আরিয়ান দাঁড়িয়ে, হাতে একটা পানির খিলি, সুপারি, চুন সাজানো। বলল, প্রীতি আপার জন্য এনেছি, আপনি তো পান খান। আমি হেসে বললাম, এত রাত হয়েছে, এখন পান আনার কী দরকার ছিল? যাও, ঘরে যাও। সে দরজার চৌকাঠে পা রাখল না, শুধু বলল, একটা কথা বলবো, শুধু একটা। আমি বললাম, বলো। সে খুব গভীর স্থির দৃষ্টিতে আমার চোখে চোখ রেখে বলল, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আপনি মুখে বলবেন না, কখনোই বলবেন না, কিন্তু আপনার চোখ বলে দেয়। প্রতিবার আপনি আমার দিকে তাকান, আপনার চোখ বলে দেয়। আমি সম্পূর্ণ নিশ্চল হয়ে গেলাম। বুকের ভেতরটা দ্রুত স্পন্দিত হতে লাগল, কান দুটো গরম হয়ে উঠল। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু ঠোঁট যেন জড়িয়ে গেল। শুধু চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইলাম। সে এক পা এগিয়ে এলো, আরও কাছে। আমাদের মধ্যে এখন মাত্র 2 হাত দূরত্ব। বলল, ঠিকই তো, আমি ভুল বলিনি। আমি পিছু হটলাম, বারান্দার এক কোনায় গিয়ে দাঁড়ালাম, কিন্তু মন 1 ইঞ্চিও হটে না। সেই মুহূর্তে আমি টের পেলাম, ভালোবাসা লুকিয়ে রাখলে, চাপা দিলে সে আগুন হয়ে ওঠে, নীরবে জ্বলে, ভেতরটা পুড়িয়ে দেয়। আমি বললাম, যাও আরিয়ান, এক্ষুনি যাও। কেউ দেখে ফেললে সবাই কি বলবে ভেবেছ? সে দৃঢ় স্বরে বলল, দেখুক, আমি কিছু লুকোই না। আমি লুকিয়ে কথা বলিনি, লুকিয়ে তাকাইনি। আমার দৃষ্টিতে যা আছে তা আমি গোপন করব না। আমি আর দাঁড়াতে পারলাম না। নিঃশব্দে দরজাটা ধীরে ধীরে বন্ধ করলাম। তার মুখটাখানা দরজার ফাঁক দিয়ে শেষবারের মতো দেখলাম, নির্ভীক, আত্মবিশ্বাসী এবং এক ধরনের বেদনাময় আবেগে ভরা। দরজা বন্ধ করলাম, তালা লাগালাম না, শুধু দাঁড়িয়ে রইলাম। সেই রাত আমি ঘুমাতে পারিনি। জানালার বাইরে চাঁদের আলোয় কি তার ছায়া দেখেছিলাম, নাকি আমারই কল্পনা, বুঝতে পারলাম না। কিন্তু সারা রাত মনে হচ্ছিল কেউ আছে, উঠোনের আম গাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে। পরদিন সকালে উঠোনে তার সাথে দেখা হলো। আমি কুয়ো থেকে জল তুলছিলাম। সে এসে পাশে দাঁড়ালো, বলল, প্রীতি আপা, রাগ করেছেন? আমি জল ভর্তি কলসি রাখলাম। বললাম, না, রাগ করিনি, কিন্তু যা বলেছ, যা ভাবছ, তা ভুলে যাও। এগুলো আমাদের জন্যে না। সে মাথা নেড়ে বলল, ভুলতে পারলে আজ আপনার দরজার সামনে দাঁড়াতাম না। বলেই সে চলে গেল, আমার দিকে আর ফিরেও তাকালো না। দুপুরে খেতে বসে ভাতের গ্রাস আমার গলায় আটকে যাচ্ছিল। মনে হচ্ছিল ভাতের দানাগুলো শুষ্ক হয়ে গেছে।
তার কথাগুলোই যেন আমার কানের ভেতর বারবার বাজছিল। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। বিকেল নাগাদ তার মা ছুটে এলেন আমাদের উঠোনে। বললেন, প্রীতিমা, একটু দেখবে, আমাদের আরিয়ানের জ্বর, সারা রাত থেকে কাঁপছে, মুখ ফ্যাকাশে। আমি তো একা, তার বাবা বাজারে, যদি একটু। আমি কিচ্ছু না ভেবেই না বলে ছুটে গেলাম তাদের বাড়িতে। তার ঘরে ঢুকে দেখি সে খাটে শুয়ে আছে, চোখ বন্ধ, কপালে বড় একটা গামছা জড়ানো, ভিজে। তার মুখ সত্যিই ফ্যাকাশে, ঠোঁট শুষ্ক। আমি কাছে গিয়ে বললাম, আরিয়ান। সে চোখ খুলল, চোখের তারা ঘোলাটে, কিন্তু আমার মুখ দেখেই একটু আলো ফুটল। বলল, প্রীতি আপা, আপনি এলেন? আমি বললাম, চুপ কর, বিশ্রাম নাও। আমি তার মায়ের কাছ থেকে ভেজা কাপড়টা নিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নিলাম। তার কপালে সেটি রাখতে গেলাম। আমার হাতটা যখন তার কপালে পড়ল, গরম, খুব গরম, কিন্তু সেই গরম ছোঁয়ার অনুভূতি আমার আঙুলের মাঝ দিয়ে গলে গিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ল, যেন সেই উত্তাপ আমার নিজের রক্তকে উষ্ণ করে দিল। আমি চুপচাপ বসে রইলাম, মাঝে মাঝেই কাপড়টা পাল্টে দিলাম। সে চোখ বন্ধ করে শুয়েছিল, কিন্তু ঘুমোচ্ছিল না। আস্তে আস্তে তার নিঃশ্বাস স্থির হলো। আমি ভাবলাম সে হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি উঠে দাঁড়াতে যাচ্ছিলাম, খুব আস্তে, যাতে শব্দ না হয়। হঠাৎ আমার হাতটা তার হাতের স্পর্শে আবৃত হয়ে গেল। সে জেগেই ছিল। তার আঙুলগুলো আমার কবজি ধরে ফেলল, শক্ত না, কিন্তু নিশ্চিতভাবে। আমি স্থির হয়ে গেলাম। বুকের ভেতরটা দ্রুত ধুকধুক করছিল। কিচ্ছু বললাম না, বলার শক্তি ছিল না। শুধু অনুভব করলাম তার আঙুলের উষ্ণতা, তার ত্বকের রুক্ষ অনুভূতি আমার হাতের নরম চামড়ায়। তারপর ধীরে ধীরে সে তার আঙুলগুলো শিথিল করল। সে সত্যি ঘুমিয়ে পড়ল, জ্বরের ঘোরে, হয়তো স্বপ্ন দেখছে। আমি আস্তে আস্তে হাত ছাড়িয়ে নিলাম। তার হাতের ছাপ যেন আমার ত্বকের উপর থেকে যায়নি, বরং তার সেই দুর্বল মুহূর্তের স্পর্শটা আমার হাড়ের ভেতর অবধি গেঁথে গেল। আমি তার মাকে বলে বাইরে বেরিয়ে এলাম। বিকেলের আলো তখনও আছে, কিন্তু আমার চোখে সব কিছু যেন বদলে গেছে। রাতটায় আবার ঘুম এলো না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে ভাবলাম, আমি আসলে কি লুকোচ্ছি, নিজের থেকে না সমাজের ভয় থেকে? আমি জানতাম এই ভালোবাসা বলা যায় না, প্রকাশ করা যায় না, কিন্তু না বললেও, না প্রকাশ করলেও তা থেকে যায়। আগুনের মতো নিঃশব্দে জ্বলে, আলো না দিলেও উত্তাপ ছড়ায়। আরিয়ান সেরে উঠল, কিন্তু তার সেই জ্বরের স্পর্শ আমার চোখে অন্য এক আগুন রেখে গেল। এখন আমি যখন তাকে দেখি, আমার বুক কেঁপে ওঠে। আমি বলি, আরিয়ান, এখন তুমি কাজে মন দাও, বেশি এসো না এখানে। সে হাসে, তার সেই হাসি এখন আরও প্রখর, আরও স্পষ্ট। বলে, প্রীতি আপা, আমি যদি না আসি তাহলে আপনি এই উঠোনে তাকিয়ে থাকবেন কার দিকে? চোখে যে আশা জ্বলে, সেটা কার জন্য? আমি মুখ ফিরিয়ে নেই, বারান্দার দিকে তাকাই, কিন্তু মন ফেরাতে পারি না। এখন প্রতিটি সন্ধ্যা আমার কাছে তার নামের মতোই নরম, নিষিদ্ধ, অথচ একমাত্র সত্যি। আরিয়ান এখন প্রায় প্রতিদিনই আসে, কখনো অজুহাতে, কখনো বিনা অজুহাতে। আমি জানি ওকে নিষেধ করা উচিত, দূরত্ব বজায় রাখা উচিত, কিন্তু পারি না। তার চোখে যে একরকম কোমল জেদ আছে, সেই দৃঢ় কিন্তু নরম দৃষ্টি, যা আমাকে ভেতর থেকে গলিয়ে ফেলে। আমি যত বলি এসো না, তার একটা প্রীতি আপা ডাকেই আমার ভেতরের সমস্ত না বলা প্রতিরোধ গলে যেতে থাকে, বরফ যেমন রোদে গলে পানি হয়। একটা বিকেলে আমি উঠোনে মাটির হাঁড়ি মারছিলাম। পুরনো হাঁড়ির গায়ে জমে থাকা কালো কালি খোঁচাতে খোঁচাতে আমার হাত মাটি হয়ে যাচ্ছিল। আরিয়ান এসে পাশে দাঁড়ালো, বলল, প্রীতি আপা, নদীতে যাবেন আজ? পানির রং নাকি বদলে গেছে, অনেক নীল দেখাচ্ছে। আমি মাথা না তুলেই বললাম, আর যাব না নদীতে। সে জিদ ধরল, কেন? আপনি গেলে নদীও যেন হাসে। আমি মুখের কাজে মনোযোগ দেওয়ার ভান করে বললাম, তুমি এমন কথা বলো কেন আরিয়ান? এসব কথার কি অর্থ হয়? সে হেসে বলল, অর্থ হয় কারণ আপনার হাসিতে আমি নদীর রং দেখি। নদীর জলে আপনার প্রতিচ্ছবি পড়লেই যেন সেটা সবচেয়ে সুন্দর জিনিস হয়ে যায়। আমি মুখ ফিরিয়ে নিলাম, কিন্তু মনটা নরম হয়ে গেল, মাখন বাটির মতো। আমি জানি এমন কথায় মানুষ ভেসে যায়, আকাশে ওঠে, কিন্তু আমি জানি না কেন তার প্রতিটি কথায় আমার বুকের ভেতর একটা অদৃশ্য স্রোত বইতে শুরু করে, যা আমাকে অস্থির আবার প্রশান্তও করে। বিকেলের আলোটা ম্লান হয়ে আসছিল।
আম গাছের লম্বা ছায়া আমাদের দুজনের উপরে পড়েছিল। আমি হাঁড়ি ধুয়ে শেষ করে উঠছিলাম। সে তখনও পাশে দাঁড়িয়ে বলল, প্রীতি আপা, আমি কিছু বলতে চাই। আমি বললাম, তোমার তো সবসময় কিছু না কিছু বলার থাকে। সে মাথা নেড়ে বলল, না, আজ যা বলবো তা আগের মতন না, আজকের কথা আলাদা। আমি চেয়ে রইলাম তার দিকে। তার চোখে এমন এক গম্ভীরতা, এমন এক দৃঢ় সংকল্প ছিল যা বলে দিচ্ছিল আজকের কথা শুধু কথাই নয়, একটা স্বীকারোক্তি। সে বলল, আমি শহরে থাকলেও রাতে ঘুমানোর আগে সব সময় ভাবি আপনি এখন কি করছেন, জানালার পাশে বসে আছেন তো, নাকি উঠোনে চাঁদ দেখছেন। আমি কিছু বললাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। সে আবার বলল, ভাবি, আপনার চুলগুলো কি এখনো ভেজা নাকি শুকিয়ে গেছে? আপনি কি আমাকে মনে রাখতে পারছেন নাকি ভুলে যাবার চেষ্টা করছেন? আমি বললাম, এসব ভাবনা কেন আরিয়ান? সে সরলভাবে উত্তর দিল, কারণ আমি জানি না আর কাকে ভাবব। আমার পৃথিবীতে তো কেউ নেই আপনি ছাড়া। আমি কিছু বলিনি, শুধু অনুভব করলাম তার কথার শব্দগুলো বাতাসে ভাসছিল না, তারা সরাসরি আমার কানে ঢুকে আমার রক্তের সাথে মিশে যাচ্ছিল, হৃৎপিণ্ডের দেয়ালে ধাক্কা দিচ্ছিল। একটা ভারী নিঃশ্বাস নিলাম। আরেক বিকেলে আকাশ কালো করে বৃষ্টি নেমে এলো। ঝোড়ো হাওয়া, বিদ্যুতের চমক। আমি দরজার ফাঁক দিয়ে বৃষ্টি দেখছিলাম। আরিয়ান তখন ছুটে এলো, একটা পুরনো ছাতা মাথায় নিয়ে, যদিও তার অর্ধেক শরীর ভিজে গেছে। বলল, প্রীতি আপা, ভিজে যাবেন, দরজা বন্ধ করুন। আমি বললাম, যেতে দাও, বৃষ্টিতে ভিজতে দোষ কি? সে ছাতা রেখে দরজার পাশে দাঁড়ালো, ভিজে শর্ট তার গায়ে লেপটে আছে। বলল, আপনি জানেন না এই বৃষ্টির সঙ্গে আমি কত কথা বলি, আপনার নামে বলি। আমি হেসে বললাম, তুমি এখন কবি হয়ে গেছো নাকি? সে বলল, আপনিই তো আমার কবিতা, যে কবিতা আমি লিখতে পারি না, কিন্তু মনে মনে আবৃত্তি করি। আমি চুপ হয়ে গেলাম। বৃষ্টির শব্দ, মাটির গন্ধ আর তার কথার মিষ্টি তিক্ততা মিলে একটা অদ্ভুত আবহ তৈরি করল। হঠাৎ একটা প্রবল বিদ্যুৎ চমকালো, আলোয় পুরো উঠোন সাদা হয়ে গেল। আমি অনিচ্ছাকৃতভাবে ভয়ে একটু পিছনে সরে তার দিকে তাকালাম। সে বলল, ভয় পেয়েছেন? আমি বললাম, না, শুধু আলোটা হঠাৎ চোখ ধাঁধিয়ে দিল। সে নিঃশব্দে এক পা এগিয়ে এসে বলল, আমার চোখেও এমন আলো পড়ে, যখন আপনাকে দেখি হঠাৎ করে সব কিছু স্পষ্ট, উজ্জ্বল হয়ে ওঠে। আমি আর তাকাতে পারলাম না। তার চোখে যে আগুন ছিল তা জ্বালায় না, কিন্তু ভেতর থেকে পোড়ায় একটু একটু করে। বৃষ্টি থেমে গেলে সে বলল, প্রীতি আপা, আমি জানি আপনি ভয় পান, সমাজ, লোক কি বলবে এই সব, কিন্তু আমি ভয় পাই না। আমি বললাম, তুমি ভয় পাও না কারণ তোমার বয়স কম, তুমি এখনো জানো না এই পৃথিবী কত বড় আর এর নিয়ম কত কঠিন। সে দৃঢ় কণ্ঠে বলল, আমি শুধু জানি এই পৃথিবীতে আপনি আছেন, এইটাই আমার সবচেয়ে বড় সত্য, বাকি সব নিয়মকানুন এর পাশে ছোট। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। বৃষ্টি থেমে যাওয়ার পরের নিস্তব্ধতায় শুধু টপ টপ করে পাতার পানি পড়ার শব্দ। বাতাসে তার ভিজে গায়ের গন্ধ, মাটির সোঁদা গন্ধ আর বৃষ্টি ধোয়া আকাশের নির্মলতা সব মিলিয়ে এক অজানা স্বর্গীয় অনুভূতি তৈরি হচ্ছিল আমার ভেতর। সে চলে গেলে আমি উঠোনে গিয়ে বসলাম। মাটি তখনও ভিজে, ঠান্ডা। আমি আমার হাতের তালু দিয়ে সেই ভিজে মাটি ছুঁয়ে দেখলাম। মনে হচ্ছিল এই মাটিতেই তার পায়ের ছাপ আছে। যে পায়ে করে সে প্রতিদিন আমার দরজার পাশ দিয়ে যায়, সেই পায়ের ছাপ। আমি যেন সেই ছাপটা অনুভব করতে চাইছিলাম, ধরতে চাইছিলাম। সেই দিন রাতে ঘুম আসেনি। আমি নিজেকে বারবার বোঝাতে চেষ্টা করেছিলাম, এটা কেবল মায়া, এক ধরনের আকর্ষণ যা বয়সের পার্থক্যে বিপজ্জনক। কিন্তু আমার ভেতর থেকে একটা কণ্ঠ, আমার নিজেরই আত্মার কণ্ঠস্বর বলছিল, মায়া এত সত্যি হয়? মায়ায় কি বুক এতটা ফেটে যেতে চায়? মায়ায় কি রাতের পর রাত ঘুম হারাম হয়ে যায়? পরদিন সকালে সে এলো, বলল, প্রীতি আপা, কাল আপনাকে ভেজা দেখে মনে হলো আপনি কান্না করছিলেন, চোখ ভিজে ছিল। আমি বাইরে গোছগাছ করছিলাম। মুখ ফিরিয়ে বললাম, বৃষ্টি তো ছিল, তাই ভিজেছিলাম। সে আমার পথ আগলে দাঁড়িয়ে বলল, বৃষ্টি শুধু বাইরের কাপড় ভেজায়, আপনার চোখটা ভেজা ছিল ভেতর থেকে, আমি দেখেছি। আমি তার দিকে তাকিয়ে কিছু বলতে পারলাম না। আমার প্রতিবাদ, আমার মিথ্যা, সব কিছু তার সরল সত্যি দৃষ্টির সামনে ধুলোয় মিশে যাচ্ছিল। সে চলে গেল, আমার অপারগতা আর স্বীকারোক্তিহীনতা ফেলে রেখে।
আমি সারা দিন ভাবলাম, ভালোবাসা কি আসলে এমনই, কাউকে না ছুঁয়েও তার উপস্থিতি প্রতিটি নিঃশ্বাসে টের পাওয়া, তার কথা না শুনেও মনে তার কণ্ঠস্বর ভেসে আসা, চোখ বন্ধ করলেই তার মুখটা স্পষ্ট দেখা? এটা কি ভালোবাসা নাকি এক ধরনের পাগলামি? এক রাতে মা আমার ঘরে এসে বললেন, শুনলাম আরিয়ান আবার শহরে যাবে কিছুদিনের জন্য, বড় কাজ জুটেছে। মায়ের কথায় আমার বুকের ভেতর ঝড় উঠল, হৃদয়টা যেন দ্রুত স্পন্দনে কাঁপতে লাগল। আমি কিছু বললাম না, শুধু বললাম, যাক ভালো তো। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি চুপি চুপি উঠোনে গিয়ে দাঁড়ালাম। আকাশে তারা ঝিকঝিক করছে, আর তখনই দেখি আরিয়ান দাঁড়িয়ে আছে আমাদের বাঁশঝাড়ের আড়ালে। সে এগিয়ে এলো, বলল, প্রীতি আপা, যাব কাল ভোরের বাসে। আমি বললাম, যাও, সাবধানে যাও। সে বলল, আপনি থাকবেন তো ঠিক যেমন আছেন? আমি বললাম, যেখানে ছিলাম সেখানেই তো থাকব। সে তখন একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল, যেন অনেক কষ্ট চেপে রেখেছিল। বলল, তাহলে আমি ফিরে আসব, দেরি হবে কিন্তু আসবই। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে সোজা উত্তর দিল, কারণ আপনি আছেন। তারপর আর কিছু না বলে সে মাথা নেড়ে বিদায় জানালো, চলে গেল। আমি দেখলাম তার পায়ের ছায়া ধীরে ধীরে উঠোনের মাটির সঙ্গে মিশে যাচ্ছে, আলো আধারে লীন হয়ে যাচ্ছে। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, রাতের ঠান্ডা বাতাস গায়ে লাগলো। সেই মুহূর্তে আমি বুঝলাম, আরিয়ান এখন কেবল আমার চারপাশে নয়, আমার ভেতরেও বাস করে। সে আমার চিন্তা, আমার স্বপ্ন, আমার নিঃশ্বাসের অংশ হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আরিয়ান আর শহরে গেল না। গ্রামে খবর ছড়ালো কাজটা ঠিক হয়নি, বা তার মায়ের শরীর খারাপ, তাই থাকবে। সবাই ভাবল কাজ পায়নি তাই ফিরে এসেছে। কিন্তু আমি জানতাম সে যায়নি, কারণ তার থাকার কারণ এখন আমার চোখে, আমার বাড়িতে, আমার আশেপাশের বাতাসে লুকানো ছিল। আমি কিছু বলিনি, জিজ্ঞেসও করিনি, শুধু নিজের ভেতর একটা নিঃশব্দ গভীর আনন্দ টের পেলাম, যেন একটা হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেয়েছি। এখন সে আবার আগের মতোই প্রতিদিন আসে। কখনো কাঁঠাল পাড়তে বলে, কখনো ছাগল নিয়ে যেতে বলে, কখনো বলে মা কিছু মিষ্টি বানিয়েছেন, প্রীতি আপাকে দিতে বলেছেন। আমি জানি এসব অজুহাত নয়, এগুলো তার আসার মাধ্যম মাত্র। সে আসলেই আমার চারপাশে শ্বাস নেয় এবং আমিও তার উপস্থিতিতে শ্বাস নিই। একদিন দুপুরে প্রচণ্ড রোদ, সবাই ঘুমের ঘোরে। আমি উঠোনের পেয়ারা গাছের ছায়ায় বসে সুতো কাটছিলাম। চরকা ঘুরছে, সুতার গুচ্ছ বাড়ছে। তখন আরিয়ান এলো। তার পায়ে শব্দ ছিল না, কিন্তু তার উপস্থিতি আমি গায়ে লাগা বাতাসে টের পেলাম। সে বলল, প্রীতি আপা, এক কাপ পানি দেবেন, খুব তৃষ্ণা পেয়েছে। আমি চরকা থামিয়ে বললাম, ঘরে কলসিতে পানি আছে, নিজেই নিয়ে যাও। সে বলল, আপার হাতের পানি ছাড়া তৃষ্ণা মেটে না, অন্য হাতে তুলে দিলে স্বাদ পাই না। আমি চুপ করে গেলাম। তার কথার মধ্যে যে আবেদন, যে সরল প্রার্থনা, তা অস্বীকার করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ল। আমি উঠে গেলাম, ভিতরে গিয়ে একটি মাটির গ্লাসে ঠান্ডা পানি ভরে আনলাম। তার হাতে গ্লাসটা দিতে গিয়ে আমাদের আঙুলের স্পর্শ হলো, খুব হালকা, 1 সেকেন্ডেরও কম সময়ের স্পর্শ, কিন্তু সেই ছোঁয়া যেন এক বিদ্যুতের শকের মতো আমার শরীরের প্রতিটি শিরায়, উপশিরায় বয়ে গেল। আমি থরথর করে কেঁপে উঠলাম ভেতরে। আমি চেয়ে রইলাম তার দিকে। সে ধীরে ধীরে পানি পান করল, তারপর গ্লাসটা নামিয়ে দেখে বলল, প্রীতি আপা, আপনি জানেন আমি এখন আর আপনাকে আপা বলে ডাকি না, মনে মনে। আমি থমকে গেলাম, চরকা থেকে সুতো কেটে গেল। বললাম, কি বললে? সে আমার খুব কাছে এসে দাঁড়ালো, কিন্তু স্পর্শ করল না। বলল, আপনি আপা নন আমার কাছে, আপনি আমার মনের মানুষ, আমার হৃদয়ের সবটা জুড়ে যে মানুষ আছেন। আমি কিছু বলতে পারলাম না, গলায় যেন কিছু আটকে গেল। আমি চোখ নামিয়ে রাখলাম, মাটির দিকে তাকালাম। সেখানে পেয়ারা গাছের ফাঁকে ফাঁকে পড়া রোদে আমাদের দুজনের ছায়া পড়েছিল, এবং সেগুলো এক হয়ে গিয়েছিল, আলাদা করা যাচ্ছিল না। আমার ছায়ার মাথা যেন তার ছায়ার বুকের ওপর হেলান দিয়েছে। তার কণ্ঠস্বর আবার ভেসে এলো, খুব মৃদু কিন্তু স্পষ্ট। আপনি যদি বলেন কিছু বলো না, আমি চুপ করে থাকব, কিন্তু মিথ্যে বলবেন না যে আপনি কিছু অনুভব করেন না, আমি দেখতে পাই। আমি মুখ তুললাম। তার চোখে তখন এমন এক আকুলতা, এমন এক প্রত্যাশা, যার সামনে দাঁড়ানো কঠিন। আমি বললাম, আরিয়ান, যা তুমি ভাবছ সমাজ তা মানবে না, গ্রহণ করবে না,
সে বলল, আমি সমাজ মানতে আসিনি প্রীতি আপা, আমি আপনাকে দেখতে এসেছি। আমি বললাম, তুমি জানো না এসব কথা, এসব অনুভূতি কত বড় বিপদ ডেকে আনতে পারে? সে একটু হাসল, বিষণ্ণ এক হাসি। বলল, বিপদ তো তখনই হয় যখন ভয় পাই। আমি ভয় পাই না। আপনি? আমি কিছু বলিনি, উত্তর দিলাম না, কিন্তু আমার ভেতরে ভিতরে তখন প্রচণ্ড একটা কাঁপুনি উঠেছিল। সেই বিকেলটা এমন ছিল যেন প্রকৃতিও আমাদের কথা শুনছে। বাতাস নিঃশব্দ, পাখির ডাক নেই, দূরের মাঠ থেকে গরুর ঘণ্টার আওয়াজও নেই, শুধু আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ আর আমার চরকার সুতো ছিঁড়ে যাওয়ার নিঃশব্দ। আমি জানতাম আমি এক পা এগিয়ে গেলেই ফেরার পথ থাকবে না, সমুদ্রে নেমে পড়ার মতো। তবুও সেই মুহূর্তে এগোতে ইচ্ছে করছিল, ভয়ঙ্কর রকম ইচ্ছে করছিল। সন্ধ্যা নামলেও সে উঠোনে এলো, হাতে একটা পুরনো বই, বইয়ের মলাট ফেটে যাওয়া, পাতাগুলো হলুদ। সে আমার পায়ের কাছে মাটির ওপরই বসে পড়ল। বলল, এটা শহর থেকে এনেছি, একটা পুরনো বইয়ের দোকান থেকে কিনেছি, প্রেমের কবিতা। আমি তখনও পেয়ারা গাছের নিচে বসেছিলাম, ভাঙা চরকাটা ঠিক করছিলাম। মুখ না তুলেই বললাম, তুমি এখন কবিতাও পড়ো? শহরে গিয়ে শখ বদলে গেছে নাকি? সে বইয়ের পাতাটা উল্টে বলল, আপনার জন্যই শিখেছি এই কবিতাগুলো, এগুলো পড়তে শিখেছি। জানেন কেন? আমি এবার তাকালাম, তার মুখে এক ধরনের নিবিষ্ট অভিব্যক্তি। বললাম, কেন? সে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ প্রতিটি কবিতার মধ্যে আপনাকে খুঁজি। কবি যাকে প্রিয়া বলে ডাকে, আমি তাকে প্রীতি বলে মনে করি। যেখানে লেখা আছে চোখের তারায় তুমি, আমি ভাবি আপনার চোখ। আমি চুপ করে গেলাম। সংলাপ শেষ। সে বই খুলে একটা কবিতা পড়তে শুরু করল। তার কণ্ঠস্বর একটু অনভ্যস্ত, কিন্তু আবেগে ভরা। কবিতাটা ছিল দেশি ভাষায়, সহজ শব্দে লেখা। তুমি দূরে থেকেও আমার শ্বাসে মিশে আছো, তুমি কাছে এলে পৃথিবী থেমে যায়। তোমার নাম আমার নিঃশ্বাসের সাথে বের হয়, তোমার ছায়া আমার ঘুমের চাদর। কবিতা শেষ হলে সে চুপ করল। উঠোনে শুধু জোনাকির আলো জ্বলছে। আমি বললাম, এসব না বলাই ভালো আরিয়ান। সে বইটা বন্ধ করে বলল, ভালো না বললে ভালোবাসা হারায় প্রীতি আপা। ভালোবাসা কথা চায়, স্বীকারোক্তি চায়। আমি চোখ বন্ধ করলাম। আমার চোখের পাতার ওপর তার পড়া কবিতার শব্দগুলো যেন উড়ে বেড়াচ্ছিল। প্রতিটি শব্দ আমার ত্বকের উপর স্পর্শ করছিল, একটা গরম শিহরণ জাগাচ্ছিল। আমি বললাম, তুমি বুঝবে না আরিয়ান, মেয়েরা এত সহজে ভালোবাসা বলে না, স্বীকার করে না। তারা শুধু বয়ে বেড়ায়, গোপনে, নিজের বুকে চেপে। সে আমার পা ছুঁয়ে দিল না, কিন্তু তার দৃষ্টি আমার পায়ের উপর পড়ছিল। বলল, তাহলে আমাকেও সেই বোঝা হতে দিন। আপনার ভালোবাসার বোঝা আমাকেই বহন করতে দিন। আমি কাঁধে করে নিয়ে বেড়াবো। আমি হেসে ফেললাম। তার এই অদম্য সরলতায়, এই নিষ্কলুষ জিদে আমার মন সম্পূর্ণ গলে গেল। হাসি থামলে বললাম, বোঝা ভারী হয় আরিয়ান, সময়ের সাথে আরও ভারী হয়। সে বলল, ভারী হলেও আমি পারব, কারণ বোঝা তো আপনার না, আমারই হবে। রাত গভীর হতে শুরু করল। আকাশে চাঁদ উঠেছে না ওঠেনি বুঝতে পারছিলাম না। আমি জানালার পাশে দাঁড়ালাম, বাইরে তাকালাম। আরিয়ান তখনও উঠোনে বসে আছে, চাঁদের আলোয় তার মুখটা ভাসছে, একটা প্রশান্ত ধ্যানমগ্ন অভিব্যক্তি। আমি নিচু গলায় বললাম, যা, এখন ঘরে যাও, রাত অনেক হয়ে গেল। সে মাথা তুলল, বলল, যাব, কিন্তু আপনি যদি বলেন ভালো থেকো তাহলে যাব। আমি দরজার কাঠের চৌকাঠে হাত রাখলাম, বললাম, ভালো থেকো আরিয়ান। সে উঠে দাঁড়ালো, ধুলো ঝেড়ে বলল, তাহলে থাকব, আপনার বলায় আমি ভালো থেকেই যাব। সে চলে গেল। আমি জানি না সেই রাতের কথাগুলো কিভাবে এমন ভারী হয়ে গেল, কিভাবে প্রতিটি শব্দের নিচে লুকানো ভালোবাসা, ভয় আর নিষিদ্ধতার নীরবতা আমাকে আচ্ছন্ন করে ফেলল। এখন আমি জানি, ভালোবাসা শুধু ছোঁয়া নয়, ভালোবাসা হচ্ছে না ছুঁয়েও জেগে থাকা, এক অদৃশ্য বন্ধনে বাঁধা পড়া। এরপরের দিনগুলো যেন এক স্বপ্নের মতো কেটে গেল। আমি আর স্বাভাবিক থাকতে পারছিলাম না। আমার হাতের কাজে মন বসে না, রান্নায় নুন ঝাল ভুল হয়। মা বললেন, মেয়ে, তোর কি হলো, কিছু চিন্তা আছে নাকি? আমি বললাম, না মা, কিছু না, গরম লাগছে। কিন্তু চিন্তা একটাই, আরিয়ান আর তার সেই কবিতা, তুমি দূরে থেকেও আমার শ্বাসে মিশে আছো। কথাটা মিথ্যে নয়, সে দূরে না থেকেও আমার শ্বাসে মিশে আছে। এক সন্ধ্যায় সে এলো না। আমি উঠোনে বসেছিলাম, অপেক্ষা করছিলাম, কিন্তু সে এলো না।
রাতটা আমার কাছে অনেক লম্বা মনে হলো। পরের দিন সকালে শুনলাম সে গ্রামের বাইরে এক কাজে গেছে, 2 দিন ফিরবে না। আমার বুকটা হু হু করে উঠল। বুঝলাম আমি শুধু তার উপস্থিতির অপেক্ষায় দিন কাটাই না, তার অনুপস্থিতিও আমাকে কাঁদিয়ে দেয়। 2 দিন পর সে ফিরল। সন্ধ্যায় আমার দরজায় হাজির। হাতে কিছুই নেই, শুধু তার মুখে এক ধরনের ক্লান্তি। বলল, প্রীতি আপা, আমি চলে গিয়েছিলাম। আমি বললাম, জানি, কাজ হয়েছিল? সে বলল, হ্যাঁ, কিন্তু কাজের সময় মন ছিল না, মন ছিল এখানে, এই উঠোনে। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, কারণ যেখানেই যাই আপনার ছায়া আমার সঙ্গী হয়, আপনি না থাকলে স্থানগুলো ফাঁকা লাগে। আমি কিছু বললাম না, শুধু একটি পানি দিয়ে গেলাম। সে পানিটা এক চুমুকে খেয়ে বলল, আপনার বাড়ির পানি পৃথিবীর সবচেয়ে মিষ্টি পানি। আমি বললাম, পাগল? সে হাসল, হ্যাঁ, আপনার জন্য পাগল। গ্রামে এখন খবর রটে গেছে, মানুষ কথা বলে, তারা দেখে আরিয়ান প্রায়ই আমার বাড়িতে আসে। তারা শোনে আমরা নদীর পাড়ে একসাথে বসি। তারা নাকি সন্দেহ করে। একদিন পাড়ার এক বড় বউ এসে মাকেও বলে গেল, মেয়ের বয়স হচ্ছে, বিয়ে দেন না, ছেলে মেয়ে কিসের দোস্তি, নিন্দে উঠবে। মা আমাকে ডেকে বললেন, শুনলি, লোকের মুখে মুখে কথা, তুই আর ওই ছেলেটার সাথে মেশা বন্ধ কর, নইলে তোরই অসম্মান। আমি মাকে বললাম, মা, আমরা কিছু করি না, শুধু কথা বলি। মা বললেন, সমাজে শুধু কথা বললেও হয় না মেয়ে, মানুষের চোখে ধুলো দিলে চলে না। আমি চুপ করেছিলাম, কিন্তু মায়ের কথায় আমার ভেতরে একটা বিদ্রোহ জেগে উঠল। কেন আমি একজনকে দেখতে পারবো না? কেন কথা বলতে পারবো না? সে কি মানুষ না? আমি কি মানুষ না? আমি আরিয়ানকে বললাম পরের দিন, আরিয়ান, তোমাকে একটু কম আসতে হবে, লোকজন কথা বলছে। সে ক্ষণিকের জন্য চুপ থাকল, তারপর বলল, কি বলছে? আমি বললাম, যা বলার তাই, নিন্দে। সে বলল, যদি আমি বলি আমি নিন্দে গ্রাহ্য করি না? আমি বললাম, তুমি না করলেও আমাকে করতে হবে, আমার মাকে করতে হবে। সে খুব কষ্ট পেয়ে বলল, তাহলে আমি কি করব? আমি আসব না, আপনার মুখ না দেখে থাকব? আমি বললাম, দেখা হবে, কিন্তু কম, দূর থেকে। সে বলল, দূর থেকে দেখা কোনো দেখা না প্রীতি আপা, দূর থেকে দেখা হলো প্রতিচ্ছবি দেখা। আমি আসল মানুষটাকে দেখতে চাই। আমি জবাব দিতে পারলাম না। তার সত্যি কথার সামনে আমার সমস্ত যুক্তি ভেসে যাচ্ছিল, কিন্তু আমি চেষ্টা করলাম দূরত্ব বজায় রাখতে। সে এলে আমি ঘরের ভেতরে চলে যাই, ডাকলে সাড়া দেই কম। দেখতে পাই তার চোখে ক্ষোভ জমছে, কষ্ট বাড়ছে। একদিন সে নদীর পাড়ে আমার জন্য অপেক্ষা করছিল, আমি গেলাম না। পরের দিন দেখি নদীর পাড়ে সেই পাথরটায় সে একা বসে আছে, মাথা হেট করে। আমার মনটা ভীষণ খারাপ হতে লাগল। আমি তাকে কষ্ট দিচ্ছি, আর নিজেও কষ্ট পাচ্ছি। এটা কোনো সমাধান নয়। এক রাতে ভীষণ গরম, ঘুম আসছিল না। আমি উঠোনে গিয়ে হাঁটছিলাম। হঠাৎ দেখি বাঁশঝাড়ের পাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে। ভয় পেয়ে বললাম, কে? সে এগিয়ে এলো। আরিয়ান। বলল, আমি। আমি বললাম, এত রাতে তুমি এখানে? মানুষ দেখে ফেললে কি হবে? সে বলল, আমি আর পারছি না প্রীতি আপা, আপনি এড়িয়ে যাচ্ছেন, কথা বলছেন না, এতে আমার বুক ফেটে যাচ্ছে। আমি তাকে কাছে আসতে বারণ করলাম, কিন্তু সে আর শুনল না। সে আমার খুব কাছে চলে এলো। আমাদের মধ্যে এখন মাত্র 1 হাত দূরত্ব। আমি তার শ্বাসের গরম ভাব গায়ে লাগতে পারছিলাম। সে বলল, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। এটা খুব স্পষ্ট, খুব সহজ সত্য, এটা লুকোনোর কিছু নেই। আমি কাঁপতে কাঁপতে বললাম, বুঝতে পারছো না, এই ভালোবাসা আমাদের জন্য না, এটা অনৈতিক। সে বলল, কেন? কার ক্ষতি করছে? আমরা কি কাউকে খুন করছি, চুরি করছি? আমরা তো শুধু ভালোবাসি, শুধু তাকাই, শুধু কথা বলি। এইটাই কি পাপ? আমি চোখে জল জমে এলো। বললাম, পাপ না, কিন্তু সমাজ এটাকে পাপ ভাবে। তারা আমাদের ত্যাগ করবে, অস্বীকার করবে। সে আমার চোখের জল দেখে আরও কাছাকাছি এলো। বলল, তাহলে আমরা চলে যাই, এখান থেকে দূরে যাই, যেখানে কেউ চিনবে না, যেখানে আমরা স্বাধীন। তার প্রস্তাব শুনে আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। পালানো? আমরা দুজন গোপনে? এটা কি সম্ভব? সম্ভব হলেও এর পরিণতি কি ভয়াবহ হবে না? আমি বললাম, তুমি পাগল আরিয়ান, তুমি জানো না তুমি কি বলছো। সে আমার হাত ধরল, প্রথমবারের মতো স্পষ্ট করে দৃঢ়ভাবে আমার হাত তার হাতের মধ্যে নিল। আমার হাত কাঁপছিল, তার হাত ছিল
উষ্ণ ও স্থির। সে বলল, আমি পাগল নই, আমি সত্যি কথা বলছি। আপনি যদি রাজি হন, আমি সব ব্যবস্থা করব, আমরা চলে যাব। আমি হাত ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। শুধু বললাম, আমি পারব না, আমার মা, আমার পরিবার, আমি তাদের ছেড়ে যেতে পারব না। সে বলল, তাহলে আমি থাকব, এখানেই থাকব, আপনার জন্য অপেক্ষা করব, যতদিন লাগে। আমি চোখ বুজে ফেললাম, চোখের জল গড়িয়ে পড়ল। সে আমার হাতটা ছেড়ে দিল, কিন্তু তার উষ্ণতা রয়ে গেল। সে বলল, কাঁদবেন না, আপনি কাঁদলে আমার বুক ভেঙে যায়। তারপর সে চলে গেল, রাতের অন্ধকারে মিলিয়ে গেল। আমি সেই রাতে অনেকক্ষণ উঠোনে দাঁড়িয়ে রইলাম। তার প্রস্তাব আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। পালানো নাকি থাকা, স্বীকার করা নাকি লুকিয়ে রাখা। পরের কয়েকদিন আমি বিভ্রান্ত ছিলাম। আরিয়ান আবার আগের মতোই আসা শুরু করল, কিন্তু এবার আর লুকোয় না। সে খোলামেলাভাবে আসে যায়। গ্রামের লোকেরা আরও বেশি করে কথা বলতে লাগল। মা আমাকে জোর করে বিয়ের প্রস্তাব দেওয়া শুরু করলেন। আমি সব প্রত্যাখ্যান করলাম। একদিন মা আমার ঘরে ঢুকে বললেন, তুই কি ওই ছেলেটাকে ভালোবাসিস? আমি মাকে মিথ্যে বলতে পারলাম না। নিঃশব্দে মাথা নেড়ে স্বীকার করলাম। মা কাঁদতে শুরু করলেন, বললেন, মেয়ে, এটা হতে দেয় না, তোর জীবন নষ্ট হয়ে যাবে, ও ছেলেটারও জীবন নষ্ট হয়ে যাবে, ছেলে দে তাকে। আমি মায়ের পায়ে হাত দিয়ে বললাম, মা, আমি চেষ্টা করছি, কিন্তু পারছি না। মা কিছু বললেন না, শুধু কাঁদতে লাগলেন। আমার হৃদয় ভেঙে গেল। আমি কারো কষ্ট চাই না, না মায়ের না আরিয়ানের। আমি আরিয়ানকে ডেকে বললাম, আরিয়ান, আমাদের থামতে হবে, এভাবে আর নয়। সে বলল, থামব কিভাবে? ভালোবাসা কি কলের পানির নল, বন্ধ করে দিলেই বন্ধ হয়ে যাবে? আমি বললাম, চেষ্টা করতে হবে। তুমি চলে যাও, শহরে চলে যাও, নতুন জীবন শুরু করো, আমাকে ভুলে যাও। সে হাসল, এক করুণ হাসি। বলল, আপনাকে ভুলে যাওয়া? প্রীতি আপা, আপনি কি নিজেকে ভুলে যেতে পারবেন আমাকে? আমি কোনো উত্তর দিলাম না, কারণ উত্তর ছিল না। সে চলে গেল, কিন্তু এবার যেন স্থায়ীভাবে চলে যাওয়ার মতো। আমি দেখলাম সে তার বাড়ির দরজা বন্ধ করে রাখে, বাইরে কম যায়। আমিও আমার বাড়িতে নিজেকে বন্দি করে রাখলাম। কিন্তু ভালোবাসা কি বন্দি থাকতে জানে? সে তো আকাশের পাখি। সে আমার জানালার ফাঁক দিয়ে উকি দেয়, নদীর জলে তার প্রতিচ্ছবি দেখায়, বাতাসে তার নাম কানে ফিসফিস করে। আমি বুঝলাম, এ লড়াই আমি হেরে গেছি। আমি যে ভালোবেসে ফেলেছি, এই 16 বছরের বয়সের ব্যবধান, এই সমাজের ভয় কিছুতেই তাকে মুছে ফেলতে পারবে না। আমি অপেক্ষা করতে লাগলাম। কিসের অপেক্ষা জানি না, হয়তো একটা অলৌকিক কিছু ঘটার, যে আমাদের একসাথে থাকতে দেবে, অথবা চূড়ান্ত একটা শেষের, যে আমাদের আলাদা করে দেবে চিরতরে। সেই অপেক্ষার দিনগুলো এক ধরনের যন্ত্রণাময় স্বপ্নের মতো কেটে যাচ্ছিল। গ্রামের মুখরতা থেমে নেই, ঋতু বদলাচ্ছে, শীতের হালকা কুয়াশা ভোরবেলা উঠোনে জমছে, কিন্তু আমার হৃদয়ে জমা থাকা গরম বাষ্পটা কখনো ছড়ায় না। আরিয়ানকে আর প্রতিদিন দেখি না। সে হয়তো বাড়িতেই থাকে, নয়তো মাঠে কাজ করে। মাঝে মাঝে দূর থেকে দেখতে পাই সে নদীর দিকে হাঁটছে, একা। তার পিঠটা যেন আগের চেয়ে বেশি বাঁকা, কাঁধে যেন অদৃশ্য এক বোঝা। আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, বাড়ির কাজ, মায়ের যত্ন, পাড়ার অন্যান্য মেয়েদের সাথে আলাপ, কিন্তু সব কিছুর মাঝখানে একটা ফাঁকা জায়গা থেকে যায়, যা শুধুই তার জন্য অপেক্ষা করে। রাতের বেলা যখন সবচেয়ে নির্জন সময়, তখন সেই ফাঁকাটা যেন ফিসফিস করে ওঠে, কই সে? সে কি ভাবছে আমার কথা? একটা শীতের সকাল, হিম পড়েছে। আমি কুয়োর পাড়ে বাসন মাজছিলাম, হাত জ্বালা করছে ঠান্ডায়। হঠাৎ পিছনে পদশব্দ। চোখের কোণে দেখি সাদা পায়জামা পাঞ্জাবি। মাথা তুললাম না। সে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পর বলল, আরিয়ান আপা। আমি বললাম, কি? সে বলল, আমি যাচ্ছি, সত্যিই যাচ্ছি। আমার হাত থেকে বাসনটা পানি ভর্তি কলসির গায়ে ঠুকরে একটা আওয়াজ করল। বললাম, কোথায়? সে বলল, শহরে না, দূরে, অন্য একটা জেলায়, এক দূরের সম্পর্কের চাচার কাজ আছে সেখানে থাকব, কাজ শিখব। এবার তাকালাম। তার মুখে সেই জেদ নেই, সেই উজ্জ্বলতা নেই, শুধু একটা গভীর স্বীকারোক্তিমূলক শান্তি। সে হার মানতে শিখেছে, আমার কথা মতোই।
বুকের ভেতরটা যেন কাঁচের টুকরো দিয়ে চিরে দেয়া হলো, কিন্তু মুখে বললাম, ভালো তো, দূরেই যাও, নতুন জায়গায় নতুন শুরু। সে বলল, হ্যাঁ, নতুন শুরু। তারপর একটু থেমে বলল, কিন্তু নতুন করে শুরু করা যায় না যদি পুরনো কিছু হৃদয়ে রেখে যায়। আমি চুপ করে রইলাম। কি বলবো? বলবো রেখে যাও, নাকি বলবো ভুলে যাও? কোনোটাই বলতে পারলাম না। সে নিজেই বলে নিল, রেখে যাব। আপনাকে নিয়ে যাব না, কিন্তু ভেতরে রেখে যাব, যতদিন বাঁচব। আমার চোখ জলে ভরে এলো। আমি দ্রুত মাথা নিচু করে বাসন মাজতে লাগলাম, যেন খুব ব্যস্ত। পানি ঝরঝর করে পড়ছে আমার হাত দিয়ে। সে আর কিছু বলল না, শুধু দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, আজ যাব, বাস দুপুরে। আমি মাথা না তুলেই বললাম, শুভযাত্রা। সে বলল, আপনিও ভালো থাকবেন। তারপর সে চলে গেল। এবার আর পেছনে ফিরে তাকালো না। আমি বাসন মাজা থামিয়ে দিলাম। হাত দুটো কাঁপছিল। কুয়োর পানিতে আমার নিজের প্রতিবিম্ব দেখলাম, একটা ভেঙে যাওয়া মুখ। পুরো দিনটা আমি যান্ত্রিকভাবে কাটালাম, কিন্তু মনটা ছিল তার বাসার দিকে। সে কি প্রস্তুত হচ্ছে? কি নিচ্ছে সাথে? তার মা কাঁদছে নাকি? দুপুর গড়িয়ে গেল, বাসের সময় চলে এলো। আমাদের বাড়ির পিছনের পথ দিয়ে বাস যায়। আমি উঠোনের পিছনের দিকের জানালায় দাঁড়ালাম। লুকিয়ে থেকে দেখলাম সে একটি ছোট ব্যাগ কাঁধে তার মা বাবার সাথে নিয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটছে। দূরত্বে তাদের শিরিমন ম্লান। তারপর বাস এলো। সে উঠে পড়ল। বাসের কাছে তার মুখ দেখা যাচ্ছিল কিনা বুঝতে পারলাম না। বাস চলতে শুরু করল। ধুলো উড়িয়ে সড়কের বাঁকে মিলিয়ে গেল। সেই মুহূর্তে আমার সমস্ত ভান, সমস্ত কৃত্রিম শক্তি ভেঙে পড়ল। আমি জানালার পাশে মাটিতে বসে পড়লাম। কান্না এলো না, শুধু একটা গভীর নিঃশব্দ চিৎকার বুকের ভেতর দানা বাঁধতে লাগল। সে চলে গেল, এবার সত্যিই চলে গেল। এর পরের দিনগুলো কিভাবে কাটল মনে নেই। শীতের সকাল, দুপুর, সন্ধে সব একাকার। আমি যেন একটা ছায়া হয়ে গিয়েছি, যে শুধু ঘুরে বেড়ায়, কিন্তু অস্তিত্বহীন। মা চিন্তিত হয়ে পড়লেন, বললেন, একটা বিয়ে ঠিক করি, তোর মন বসবে। আমি বললাম, না মা, এখন না। আমার মন তো মরুভূমি হয়ে গেছে, সেখানে কাউকে বসাবো কি করে? সপ্তাহ কেটে গেল। একদিন সন্ধ্যায় আমি উঠোনে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ আমার পায়ের কাছে একটা কিছু পড়ে থাকতে দেখলাম, একটা পুরনো মলাট ছাড়া বই। সেটা সেই কবিতার বই, যে বইটা আরিয়ান নিয়ে আসত। বইটা কখন এখানে এলো? হয়তো সে চলে যাওয়ার আগে রেখে গেছে, আমি দেখিনি। আমি বইটা কুড়িয়ে নিলাম। ভেতরে একটা পাতা ভাঁজ করা। খুলে দেখি তার হাতে লেখা, প্রীতি আপা, আমি যেখানে যাব আপনি সেখানে থাকবেন না, কিন্তু আমি যেখানে থাকব আপনি সেখানেই থাকবেন, আমার হৃদয়ে। এই বইটা রেখে যাচ্ছি। এর পাতাগুলোতে আপনার নাম লুকিয়ে আছে। যখন খুব মনে পড়বে একটা পাতা উল্টাবেন, হয়তো সেখানে আমি কথা বলবো। আপনারই আরিয়ান। চিঠিটা পড়ে আমার দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আমি বইটা বুকে চেপে ধরলাম। এটাই তো তার একমাত্র স্পর্শ, একমাত্র উপহার, যা সে রেখে গেছে। রাতটা আমি বইটা নিয়ে বসে রইলাম। পাতার পর পাতা উল্টে দেখলাম, কোথাও কিছু দাগ, কোথাও একটা লাইন দাগ টানা। যেখানে লেখা চোখের দেখা হলেই প্রাণ জুড়ায়, সেখানে পাশে পেন্সিলে লেখা প্রীতি আপার চোখ। আরেক জায়গায় দূরে থেকেও কাছে পাই, তার পাশে লেখা প্রীতি আপা দূরে, কিন্তু আমার হৃদয়ে কাছে। তার এই সরল অন্তরঙ্গ স্বীকারোক্তিগুলো দেখে আমার হৃদয় ভরে গেল, আবার ফেটেও পড়ল। সে কতটা চিন্তা করত, কতটা অনুভব করত, যা কিনা সে মুখে বলতে পারত না, তারই পাতায় লিখে রেখে গেছে। এরপর থেকেই বইটা আমার সঙ্গী হয়ে গেল। যখন একা লাগে বইটা খুলে বসি, মনে হয় সে আমার সাথে কথা বলছে। গ্রামে তার কথা এখন কমে গেছে। সবাই ভাবে সে দূরে চলে গেছে, সব ঠিক হয়ে গেছে, কিন্তু তারা জানে না তার উপস্থিতি এখন আরও গভীর, আরও নিবিড়ভাবে আমার মধ্যে বাস করছে। মাস ঘুরে গেল। শীত শেষ হয়ে বসন্তের আগমনী আভাস এলো। আম গাছে ফুল ধরল। একদিন দুপুরে আমি গাছের নিচে বসে বই পড়ছিলাম। হঠাৎ মনে হলো কেউ দূর থেকে তাকিয়ে আছে। চোখ তুলে দেখি বাঁশঝাড়ের আড়ালে কেউ দাঁড়িয়ে, পরিচিত এক ছায়া। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। সে এগিয়ে এলো, আরিয়ান। কিন্তু সে একা নয়, তার পাশে একজন যুবতী মেয়ে, শাড়ি পরা লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে। আমি উঠে দাঁড়ালাম। বইটা আমার হাত থেকে প্রায় পড়ে গেল। সে কাছে এসে বলল, প্রীতি আপা। আমি বললাম, তুমি তুমি ফিরে এলে? সে বলল,
হ্যাঁ, কিছুদিনের জন্য। আমার আমার বিয়ে হয়েছে। বিয়ে শব্দটা আমার কানে যেন বাজ পড়ল, আকাশটা যেন একসাথে আমার মাথার ওপর ভেঙে পড়ল। আমি হঠাৎ করে কিছু দেখতে পেলাম না, চোখে অন্ধকার নেমে এলো। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, ও বিয়ে? খুব ভালো তো, অভিনন্দন। সে মেয়েটাকে দেখিয়ে বলল, এটি রিনা, আমার স্ত্রী। মেয়েটা লাজুকভাবে নমস্কার করল। আমি মুখে হাসি জড়িয়ে নমস্কার করলাম, কিন্তু সেই হাসি আমার মুখে কেমন জমাট বেঁধেছিল। আরিয়ান বলল, আমরা কয়েকদিন থাকব, তারপর আবার চলে যাব। আমি বললাম, হ্যাঁ থাকো, ভালো থেকো। তারপর আমি কোনো মতে বললাম, আমি ভিতরে যাই, কাজ আছে। আমি ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করলাম, পিঠ দিয়ে দরজায় হেলান দিলাম। আমার সমস্ত শরীর কাঁপছিল, বুকের ভেতরটা যেন কেউ চেপে ধরে রেখেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে বিয়ে করেছে, সে ফিরে এসেছে, কিন্তু আর আমার নয়, সে এখন অন্য কারো। সন্ধ্যা নেমে এলো। আমি জানালার পাশে বসে রইলাম। দূর থেকে ওদের বাড়ির আলো দেখা যাচ্ছে, ওদের আনন্দের আওয়াজ শোনা যাচ্ছে না, কিন্তু আমার কল্পনায় সব শুনতে পাচ্ছিলাম। ওরা নতুন দম্পতি, নতুন জীবন শুরু করেছে। আমি কি ভেবেছিলাম সে চিরকাল আমার জন্য অপেক্ষা করবে? না, সেটা অবাস্তব। সে সঠিক কাজটাই করেছে। কিন্তু কেন এত ব্যথা? কেন হৃদয়ে এতটা ফেটে পড়তে চাইছে? রাত একটু একটু করে গভীর হতে লাগল। হঠাৎ দরজায় খুব হালকা একটা টোকা। আমি ভেবেছিলাম মা। দরজা খুললাম। দরজায় আরিয়ান, একা। আমি বললাম, কি তোমার বউ? সে বলল, ঘুমিয়েছে। আমি আমি আপনার সাথে একবার কথা বলতে চাই, শেষবারের মতো। আমি তাকে বারান্দায় আসতে দিলাম। আমরা দুজনে দূরে দূরে বসলাম। সে বলল, প্রীতি আপা, আমি বিয়ে করেছি, কিন্তু সেটা আমার ইচ্ছায় নয়। বাবা মার জোর, সমাজের চাপ। রিনা ভালো মেয়ে, কিন্তু সে আপনিও না। আমি বললাম, এসব এখন বলার দরকার নেই। তুমি দায়িত্ব নিয়েছ, এখন সেটা পালন করো। সে বলল, দায়িত্ব পালন করব, কিন্তু একটা কথা বলতে হবে, আমি আপনাকে ভুলিনি, ভুলবও না। আপনি আমার প্রথম ভালোবাসা, শেষ ভালোবাসা। আমি চোখের জল চেপে বললাম, চুপ কর আরিয়ান, অতীতের কথা এখন তুলো না। সে বলল, একবার বলতে দেন, আমার বুকের মধ্যে এই কথাগুলো পাথরের মতো চেপে আছে। আমি বিয়ে করলাম, কিন্তু আমার হৃদয় এখনও আপনার দখলে। রিনা পাবে আমার সময়, আমার দায়িত্ব, কিন্তু আমার হৃদয়ের গভীরতম কোণটা আপনারই থাকবে। এটাই আমার স্বীকারোক্তি। আমি কাঁদতে শুরু করলাম, নিঃশব্দে, অঝরে। সে কাঁদব না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে এক গভীর বেদনা, এক চিরস্থায়ী বিদায়ের ছায়া। সে বলল, ক্ষমা চাই, আপনাকে কোনো কষ্ট দিয়েছি বলে। আমি কেবল ভালোবেসেছিলাম, শুধু ভালোবেসেছিলাম। তারপর সে উঠে দাঁড়ালো, বলল, বিদায় প্রীতি আপা, এই জীবনে আর দেখা হবে না। পরজন্মে যদি দেখা হয়, তখন বয়সের ব্যবধান যেন না থাকে। সে চলে গেল। আমি বারান্দায় বসে রইলাম সারা রাত। ভোরের আলো ফুটলে আমি বুঝলাম, আমার প্রেমের গল্প এখানেই শেষ। না, শেষ নয়, বরং এক চিরস্থায়ী স্থবিরতায় বন্দী হয়ে গেল। সে চলে গেল নতুন জীবনে, আমি রয়ে গেলাম আমার পুরনো খাঁচায়, শুধু একটি বই আর অসংখ্য স্মৃতি নিয়ে। আমি উঠে গিয়ে সেই কবিতার বইটা নিয়ে এলাম। পাতার পর পাতা ছিঁড়ে ফেললাম, একেবারে ছোট ছোট টুকরো করে। তারপর সেই টুকরোগুলো উঠোনের এক কোণে জড়ো করে মাটির নিচে পুঁতে দিলাম। একটা কবর দিলাম আমাদের ভালোবাসাকে, আমাদের স্বপ্নকে, আমাদের সেই সব কথাকে যা কখনো বলা হয়নি, কিন্তু অনুভব করা হয়েছিল গভীরভাবে। তারপর থেকে আমি আবার আজের মতো হয়ে গেলাম, গ্রামের সেই একলা মেয়ে যে বই পড়ে, গান গায়, বাড়ির কাজ করে। কেউ আর আমার মুখে সেই হাসি দেখতে পায় না যা একসময় আরিয়ানের আগমনে ফুটে উঠত। আরিয়ান কয়েকদিন পর স্ত্রীকে নিয়ে চলে গেল। শুনেছি সে সুখে আছে। আমার জীবন আবারও নদীর মতো একঘেয়ে গতিতে বয়ে চলল। কিন্তু নদীর তলায় যে পাথরগুলো আছে, শুধু আমি জানি সেগুলোর গায়ে কী লেখা। আমি জানি ভালোবাসা কখনো মরে না, সে শুধু লুকিয়ে থাকে মাটির নিচে, হৃদয়ের গভীরে, একটা চিরন্তন ক্ষত হয়ে। আর এখন যখন কখনো একা বসে থাকি, তখনও মনে হয় কে যেন দূর থেকে ডাকছে, প্রীতি আপা। আমি চোখ বন্ধ করে সেই ডাক শুনি এবং জানি সে শুধু আমার কল্পনা নয়, সে আমার সত্যি,
আমার চিরকালের না পাওয়া ভালোবাসার ডাক।